এই বাইকটা কেনার পর থেকেই আমার মেয়েকে নিয়ে সেভাবে কোথাও যাওয়া হয়নি, তাই ডিসেম্বরের ফার্স্ট উইকে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম টাকির উদ্দেশ্যে। টাকি আমার নিউটনের ফ্ল্যাট থেকে 55 কিলোমিটার দূরে। সময় লেগেছিল অ্যারাউন্ড 1.5 ঘন্টা। কিন্তু রাস্তা যে বিশেষ চওড়া তা নয়, তাই 4 চাকায় সময়টা অনেকটাই লাগবে। 1.5 ঘন্টা বাইক চালিয়ে ফাইনালি পৌঁছে গেলাম টাকি। রবিবার হওয়ায় ভিড় কিন্তু ভালোই ছিল। স্ট্রিমারটা আমার মেয়ের কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। অনেকক্ষণ অবধি এই স্ট্রিমারটাকে দেখে যাচ্ছিল। যারা জানেন না বলে দিই, এটা হচ্ছে ইছামতি নদী এবং ওই পারে বাংলাদেশ। শীতকালের দুপুর, ওয়েদারটা বেশ মনোরম ছিল। আমাদের পৌঁছাতে পৌঁছাতে ভালোই লেট হয়ে গেছিল। আমরা 1:30টায় পৌঁছেছিলাম, সুতরাং হাতে বিশেষ সময় ছিল না। একটুখানি এদিক ওদিক ঘোরাঘুরি করার পরই আমাদেরকে লাঞ্চ করে নিতে হয়েছিল। লাঞ্চে ছিল চিকেন ভাত। এরকম ছোট বড় বেশ অনেক রেস্টুরেন্টই আছে যেখানে লাঞ্চ করা যাবে। পিছন দিকে যেটা দেখা যাচ্ছে না, ওটা একটা গভর্নমেন্টের কোনো প্রজেক্ট ছিল যেটা ফেল হয়ে গেছে। এবারে দেখলাম ছোট বড় গভর্নমেন্ট প্রাইভেট মিলিয়ে অনেক স্টে অ্যারেঞ্জমেন্ট এখানে হয়ে গেছে। এটা ব্রিটিশদের তৈরি করা একটা ওয়াটার ড্রিঙ্কিং ওয়াটার অ্যারেঞ্জমেন্ট বলতে পারেন। নিচে থেকে মাটির তলা থেকে জল তুলে উপরে স্টোর করা হতো, এখন অ্যাক্টিভ নেই এবং প্রাইভেট প্রপার্টি। অকৃত্রিম একটা গ্রাম্য পরিবেশ। আমার এবং আমার ওয়াইফের বড় হওয়া কিন্তু গ্রামে, সুতরাং এই ধরনের গ্রামীণ পরিবেশে এসে আমরা খুব স্বচ্ছন্দ বোধ করি এবং জেনুইনলি হ্যাপি হই। মনে হয় যেন নিজের গ্রামেই রয়েছে। আচ্ছা, এই ঘরটা একটু চেনা চেনা লাগছে নয় কি? এই বাড়িটাতেই শুটিং হয়েছিল বিসর্জন বলে যে সিনেমাটা বেরিয়েছিল, সেই সিনেমাটা শুটিং এই বাড়িতে হয়েছিল। 2017তে সম্ভবত মুভিটা রিলিজ করেছিল। কৌশিক গাঙ্গুলি ছিল, আবির ছিল, আর ওয়ান অফ মাই ফেভারিট অ্যাক্ট্রেস জয়া আহসান ছিল। এখন আমরা আমাদের পরবর্তী গন্তব্যের দিকে যাচ্ছি, মিনি সুন্দরবন। এই ওটিপি আছে কিছু? এখন যে জায়গাটা রয়েছে সেটাকে ওরা বলছে মিনি সুন্দরবন। স্থানীয় লোকজন বলছে মিনি সুন্দরবন। এইরকম একটা যাওয়ার রাস্তা এবং চারিদিকে জঙ্গল, ভালো, বেশ মনোরম চারিদিকের দৃশ্যটা। টাকি পৌঁছানোর পরে বাইকটাকে পার্ক করে আমরা লাঞ্চ করলাম। তারপরে একটা টোটো নিয়ে নিয়েছি। আমরা ইচ্ছা করলে হয়তো বাইকে ঘুরতে পারতাম এইসব জায়গাগুলো, পার্কিং করার জায়গাও আছে, কিন্তু যাতে কোনো অসুবিধা না হয় এবং আমরাও একটু স্বচ্ছন্দ বোধ করি সেই জন্য একটা টোটো নিয়ে নিয়েছিলাম। ইনফ্যাক্ট আমার মেয়ের টোটো চাপতে খুব ভালো লাগে, সো টোটো করে এখানে চলে এলাম। এটা মিনি সুন্দরবন, যেমন বললাম, চারিদিকে বেশ সুন্দর সুন্দর গাছ দিয়ে ঘেরা, মনোরম পরিবেশটা। নিচে নামা মানা, কেমন নিচে নামলে জরিমানা করবে। আমার মেয়ে তো খুব খুশি এরকম জায়গায় এসে। চারদিকে যে গাছগুলো রয়েছে অধিকাংশই গরান, গেও, সুন্দরী এই ধরনের গাছ। এখানে ঘুরতে ঘুরতে আমার ওয়াইফের কলেজ বেলাকার এক বন্ধুর সঙ্গেও দেখা হয়ে গেল, তো ওয়াইফ তো খুব খুশি হয়েছিল। মিনি সুন্দরবনের মাঝে এরকম একটা ওয়াচ টাওয়ার আছে, G+2, যেখান থেকে বেশ একটা সুন্দর ওভারভিউ পাওয়া যায় এই মিনি সুন্দরবনের। চারিদিকে প্রচুর গ্রিন।
এই গাছগুলো কিন্তু ছোট গাছ নয়, বেশ বড় গাছ, কিন্তু টাওয়ারটার হাইট মোটামুটি খুব স্ট্যান্ডার্ড, তাই এই গাছগুলো নিচে থেকে ছোট মনে হচ্ছে। বাবল কর ফুদা মিনি সুন্দরবনের একদিকে ওই টাওয়ার আর একদিকে এরকম একটা ভিউ আছে, যেখান থেকে ইছামতি নদীর একটা ভিউ পাওয়া যায়। সো এই হচ্ছে মিনি সুন্দরবন। আমরা আমাদের মেয়ের সাথে একটু ছেলে মানুষ করতে করতে চললাম পরবর্তী গন্তব্য টাকির মালদ্বীপস পার্ক। না আমি বলছি এইটা এদিকে করো, হ্যাঁ করো। এই হলো টাকির মালদ্বীপস পার্ক। বেশ সুন্দর বানিয়েছে, কিন্তু আমরা যদিও বিকেল বেলায় এসেছি, সন্ধেবেলায় এর ভিউ আর একটু অন্যরকম হয়, আরো বেটার হয়। প্রচুর লাইট আছে, যেটা এখন বোঝা যাচ্ছে না। ফিশ কই সানভি খোঁজ, ফিশ খোঁজ, দেখ এদিকে আয়, এদিকে আয়। ফিশ কই, ফিশ কই, ফিশ এই দেখ এই দেখ। আর এটা কি? এটা ওইটা কি? রসগোল্লা। এটা কি বলতো? গোপাল ভাঁড়। গোপাল ভাঁড়। কি এটা? ফিশ। এখন আমরা আমাদের পরবর্তী গন্তব্য মোহনার দিকে যাচ্ছি। যারা বোটিং করতে ইন্টারেস্টেড তারা এখান থেকে টিকিট কেটে বোটিং করতে পারে। ব্যাগে করে কিছু কমলালেবু নিয়ে যাওয়া হয়েছিল, খেতে খেতে ঘুরতে বেশ ভালোই লাগছিল, পরন্তু দুপুরে বেশ ভালো লাগছিল। আর এই হচ্ছে ইছামতি। কোন দিকটা কালিন্দী দাদা? হ্যাঁ স্যার ওইটা, ওইখানে ওই কালিন্দী। কোণারটা। আচ্ছা ওইটা, হ্যাঁ ওইটা কালিন্দী। ওইটা হ্যাঁ। আচ্ছা আর এটা হচ্ছে বিদ্যাধরী স্যার। এইটা হ্যাঁ এটা বিদ্যাধরী। আর এইটা হচ্ছে ইছামতি। যেটা রয়েছে হ্যাঁ। ওইদিকে। আর এর মাঝখানে একটা আইল্যান্ড ছিল, সেটা হচ্ছে মাছরাঙা দ্বীপ। আচ্ছা ওটা আপনার 2011 যে আইলা ঝড় হয়েছিল, হ্যাঁ। ওই দ্বীপটা ভেঙে গেছে। না হলে আপনার যারা বোটিং করতে আসে হুম। টোটাল এখানে এসে হচ্ছে ওই দ্বীপটাতে নেমে ওই আইল্যান্ডটা কি ওই বাংলাদেশে ছিল না ইন্ডিয়াতেই ছিল? আমাদের এই ইন্ডিয়া আর বাংলাদেশের মধ্যিখানে একদম। আচ্ছা তাই ওরাও আসতো? ওরাও আসতো বলতে ওরা ওদের সাইডটা কম ছিল, আর ছিল বেশি আমাদের সাইড, হুম সেই জন্য আমাদের এরাই ব্যবহারটা করতো। হুম হুম। এবার সেই দ্বীপটা 2011 আইলা ঝড়ে ভেঙে গেছে। আর ওই হচ্ছে ওদের পিকনিক স্পটের জায়গা, ওদের হচ্ছে ওখানকার কটেজ আছে, ওখানে সব পিকনিক করে, আর ওই হুম। কটেজে ওরা থাকে রুম ভাড়া নিয়ে। আর ওইটা হচ্ছে কেয়া পাতার জঙ্গল। হ্যাঁ হ্যাঁ ওই বোটগুলো ওই ওই যাচ্ছে- এটা হচ্ছে কেয়াপাতার জঙ্গল। হ্যাঁ আমাদের যেমন এখানে মিনি সুন্দরবন, ওটা ওদের ওই রকম টাইপের টুরিস্ট স্পট বাংলাদেশের। বাহ, এ হচ্ছে মোহনা। হ্যাঁ ম্যাম, ওদের ওই বোটগুলো ওইদিকে ঘোরায়। আর এখানে শুটিং আছে স্যার, প্রসেনজিতের শঙ্করচিল, আচ্ছা আর আপনার বিসর্জন মুভির হচ্ছে শুটিং আছে। বিসর্জন আবিরের। দেখলামই, হ্যাঁ আর স্পটটা। আচ্ছা, আর আপনার ময়ূরপঙ্খী একটা বলে সিরিয়াল আছে, হ্যাঁ এরকম 3-4টে মুভি সিরিয়ালের এইসব জায়গাগুলো শুটিং আছে।
টোটো দাদার থেকে জানতে পারলাম যে যারা ইটভাটার মালিক তারা 1 বছর হিসেবে নদীর বাঁধের ধারের যে জায়গাগুলো দেখছেন সামনে মাটি কাটা হচ্ছে এসব জায়গা লিজে নেয়, এখান থেকে ইট মাটি তুলে ইট তৈরি করে। সানভি দেখ, সানভি দেখ, সানভি এদিকে দেখ, কামে কেমন লাগছে? ভালো লাগছে। যেহেতু এটা একটা বর্ডার এরিয়া, মানে বাংলাদেশ এবং ভারতের বর্ডার এটা, তাই জন্য এই অঞ্চলের নিরাপত্তার ভার কিন্তু বিএসএফ এর হাতে। এখানে নদীর পার বরাবর বেশ কিছু বিএসএফ এর ক্যাম্প রয়েছে, ছোট ছোট সেনা ছাউনি রয়েছে। এছাড়াও কিন্তু জলের উপরে, মানে জলের বিএসএফ এর বোট রয়েছে, যাতে ইচ্ছামতি নদী পার করে বাংলাদেশের কেউ বা ভারত থেকে বাংলাদেশে না যেতে পারে অবৈধভাবে। হার্ড হার্ড, হ্যাঁ চলো, অনেক দিয়ে দিয়েছে। তাই বস 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 না, ঠিক আছে বস, থাক আমরা ওদিকে এগুচ্ছি, তুই আস্তে আস্তে আয়। ঠিক আছে বসবি, বস। মোহনা দেখার পরে আমরা চলে এলাম আজকের লাস্ট ডেস্টিনেশন তাকি রাজবাড়ি। ওই দিদি বস। এখানে একটা প্রবেশ মূল্য অ্যাপ্লিকেবল, মানে টিকিট আছে। চলো, চলো। জন প্রতি 10 টাকা হচ্ছে এখানকার প্রবেশ মূল্য। এখানে এসে জানতে পারলাম এটি একটি 300 বছরের পুরনো রাজবাড়ি। এটি রাজবাড়িরই ঘাট, এবং রাজবাড়ির যে দুর্গা ঠাকুর তার বিসর্জন কিন্তু এই ঘাটেই হয়। আগে এটা এতটা ডেকোরেশন করা ছিল না, এটা ঠিক রিস্টোরেশন তো বলা যায় না, তবে কিছুটা হলেও আমার যেটা মনে হয় এটা একটু কমার্শিয়ালাইজড হচ্ছে। শুনেছি এখানকার মালিকানাও হস্তান্তর হয়েছে। কলকাতার টালিগঞ্জের এক ভদ্রমহিলা সম্ভবত এখন এই প্রপার্টিটার মালিক। যদিও দুর্গাপুজোর সময় এটা দুর্গা দালানটা রাজবাড়ির, দুর্গাপুজোর সময় রাজবাড়ির যারা বংশধর ফ্যামিলি মেম্বার তারা কিন্তু এখানে আসে। এটা বলি দেওয়ার জায়গা, বলি হতো, পশু বলি হতো 2017 সাল অবধি নাকি এখানে একটা মোষ এবং 107টা বা 8টা পাঁঠা বলি হতো। তবে 2017 সালের পরে পশু বলি প্রথাটা এখানে উঠে গেছে। আসুন আপনাদের বরং দুর্গা দালানটা একটু ঘুরিয়ে দেখাই।
এক সময় হয়তো এরকম দামি দেহরক্ষী বা দ্বাররক্ষীর জায়গায় সত্যিকারের দেহরক্ষী বা দ্বাররক্ষী থাকতো এখানে দাঁড়িয়ে। এটা নিয়ে যাবে, নিয়ে যাও। রাজবাড়ির পিছন দিকটা অনেকটা এরকম, একটু জরাজীর্ণই বলা যেতে পারে অবস্থা। এখানটা প্রবাবলি আস্তাবল ছিল কোনো এক সময়। তবে শুনলাম এখন এই জায়গাটা পিকনিক করার জন্য নাকি ভাড়া দিয়ে দেওয়া হয়। ভাবলে সত্যি একটু অবাক লাগে না? এক সময়ের জৌলুস থাকা এই রাজবাড়ি, কত লোকের আনাগোনা, আজ দেখুন কেমন জরাজীর্ণ অবস্থা। একই সময় বলে কি। রাজবাড়িতে এরকম একটা সংরক্ষণশালাও আছে, যেখানে আপনি অনেক কিছু ইনফরমেশন পেয়ে যেতে পারবেন। জুতো খুলে প্রবেশ করতে হয় এই সংরক্ষণশালায়। সারা দিন ঘুরে আমার মেয়ে মনে হচ্ছে এবার একটু টায়ার্ড হয়ে পড়েছে। এই ঘরটাতেই তৎকালীন যে রাজা ছিলেন তিনি পূজা অর্চনা করতেন। বেশ কিছু অস্ত্রশস্ত্র এখানে রয়েছে। এক একটা খড়গের ওজন শুনলাম 10 কেজি। এখানে টাকি পুবের বাড়ি অর্থাৎ টাকি রাজবাড়ি সম্বন্ধে বেশ কিছু ইনফরমেশনও দেওয়া রয়েছে। চলো। ওভারঅল উইকেন্ড ট্রিপ হিসাবে এই ট্রিপটা সত্যি খুব ভালো ট্রিপ হলো। স্পেশালি যে টোটো দাদা আমাদেরকে এনেছেন তিনি ভীষণ হেল্পফুল, ভীষণ প্রোঅ্যাক্টিভ এবং নিজের থেকেই খুব কথা বলতে পছন্দ করেছেন। আপনারা ভিডিওতেও দেখতে পেয়েছেন। আপনারা যদি কেউ এখানে আসেন, আমি ওনার নাম্বারটা এখানে বলছি, ওনাকে বলতে কেমন লাগলো তোমার? কন্ট্যাক্ট করতে পারেন। কেমন লাগলো বলো? ভীষণ হেল্পফুল দাদা। নাম্বারটা বলো। 98003 98003 69 69 871। 871। চলো ঠিক আছে, থ্যাংক ইউ।